1959 সালে নেহেরু লোকসভায় বলেছিলেন, ভুটানের ওপর আক্রমণ করা মানে ভারতের ওপর আক্রমণ। এখন থেকে ভুটানের আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের। এরপর থেকে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে ভারত সবসময় এক বিশেষ সম্পর্ক রেখে চলেছে। 2015-16 অর্থবর্ষে ভারত ভুটানকে প্রায় 61.6 বিলিয়ন রুপি অর্থ সহায়তা দিয়েছিল, যা ভারতের বৈদেশিক সহায়তা বাজেটের সর্বোচ্চ অনুদান। এছাড়া ভারতের নিজস্ব তত্ত্বাবধানে ভুটানে 1416 মেগাওয়াটের 3টি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট চালু রয়েছে এবং 2129 মেগাওয়াটের আরও 3টি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণের কাজও চলছে। তবে এটাই প্রথম নয়। ভুটানের প্রতি ভারতের এই উদার নীতি চলে আসছে অনেক আগে থেকেই। ভুটানে প্রথম পঞ্চবার্ষিকী বাজেটের সম্পূর্ণ অর্থায়নই ছিল ভারতের অনুদান, যার পরিমাণ ছিল $13 মিলিয়ন। 2000 থেকে 2017 সাল পর্যন্ত ভুটান ভারত থেকে সর্বমোট $4.7 বিলিয়ন অর্থ সহায়তা পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বড় অনুদান। তবে এখন প্রশ্ন হচ্ছে, ভারত ভুটানের অর্থনীতিতে কেন এতটা অবদান রাখছে? এর নেপথ্যে কি সমীকরণ কাজ করছে? ভৌগোলিকভাবে ভুটান মাত্র 2টি দেশের সঙ্গে সীমানা শেয়ার করে। উত্তরে চীনের তিব্বত অঞ্চল, পশ্চিমে সিকিম তিব্বতের চুম্বি উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম এবং পশ্চিমবঙ্গ। ভুটানের এই অবস্থানই ভারতের কাছে ভুটানকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে এতে দুদেশের লাভ ঠিক কতটা হয় তা অনেকেরই অজানা। ভুটানের ভৌগোলিক অবস্থানের জন্য কোনো সমুদ্র সীমানা না থাকায় বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যের জন্য ভুটানের ভারত নয়, চীনের ওপরই বেশি নির্ভরশীল হতে হয়। তবে একাধিক কারণে চীনের সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় 1970 সালে ভুটান তিব্বতীয় অঞ্চলের সীমান্ত বন্ধ করে দেয়। অর্থাৎ শক্তিশালী প্রতিবেশী থাকা সত্ত্বেও চীন যেন একটা মস্ত দেওয়ালের মতো ভুটানের একটি দিক বন্ধ করে রেখেছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে 1949 সালের 9 আগস্ট ভারত এবং ভুটানের মধ্যে সর্বপ্রথম একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু যেহেতু ভারত ভুটানের একমাত্র সীমানা বেষ্টিত প্রতিবেশী, যার সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাই শুরু থেকেই ভুটানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক সম্পর্কে সহযোগিতার নামে প্রভাব রাখতে শুরু করে ভারত। ভারত ভুটানের এই সম্পর্ককে ভারতের আধিপত্যের উদাহরণ বলেও মনে করেন অনেকে। ভারত ও ভুটানের সম্পর্ক অনেকটা এই রকম। বিশেষজ্ঞ মহল মনে করছে, ভারতের এই উদার নীতি ভুটানকে নিজেদের হাতে রাখার একটা মোক্ষম অস্ত্র। এই সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত কখনোই চায় না চীনের সঙ্গে ভুটানের কোনো রকম কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক তৈরি হোক। ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোডোল্যান্ড ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের হুমকি। এই দুটি সংগঠনের বেশ কিছু ক্যাম্প রয়েছে ভুটানে। ভারত বরাবরই ভুটানকে এই দুটি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছিল। শুরুতে ভুটান বিষয়টি খুব একটা গায়ে না মাখলেও ভারতের চাপের মুখে 2003 সালে 6000 সেনা সদস্যের একটি বিশাল দল নিয়ে সংগঠনগুলির বিরুদ্ধে একটি অভিযান চালায়, আর যার নাম ছিল অপারেশন অল ক্লিয়ার। আবার ভুটান ভারতের আমদানি খাতের অন্যতম বড় উৎস। 2022 সালে ভারত ভুটান থেকে প্রায় $343.1 বিলিয়ন পণ্য আমদানি করে, যার মধ্যে ছিল বিদ্যুৎ, ডিলোমাইট, জিপসা, লৌহ জাতীয় পণ্য। অর্থাৎ ভারত ভুটানের রপ্তানি খাতের সবথেকে বড় গ্রাহক। শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক বিষয়ই নয়, ভুটানের অভ্যন্তরীণ বিষয় সামরিক বাহিনী থেকে শুরু করে সরকার গঠনে ভারতের ভূমিকা খুবই স্পষ্ট। সামরিক বাহিনী প্রশিক্ষণ দেওয়া হোক কিংবা অস্ত্র সরবরাহ, সব কিছুতেই ভুটান ভারতের ওপর নির্ভরশীল। ভুটানের সেনাবাহিনীতে যে অস্ত্র ব্যবহার করা হয় তার সবটাই ভারত থেকে আমদানি করা। অন্যদিকে ভুটানের আকাশ সীমানায় সুরক্ষার দায়িত্বে কাজ করছে ভারতের পূর্বাঞ্চলীয় বিমান বাহিনী। আবার ভুটানের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের বিষয়টি সবসময় সামনে এসেছে। ভারত কখনোই চায়নি ভুটানে চীন বান্ধব কোনো সরকার ক্ষমতায় আসুক। 2013 সালে নির্বাচন এর সবথেকে বড় প্রমাণ।
নির্বাচনে প্রথম অংশে একটি বড় ব্যবধানে তৎকালীন চীনপন্থী সরকারি দল এগিয়ে ছিল, কিন্তু এর মধ্যেই ভারত ভুটানে গ্যাস, কেরোসিন রপ্তানি বন্ধ করে দেয়। একই সঙ্গে ভুটান থেকে আমদানিকৃত বিদ্যুতের ওপর ভর্তুকি মূল্য বাতিল করে। এর ফলে খুব নাটকীয়ভাবে নির্বাচনের পরবর্তী ধাপে তৎকালীন বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি জয়লাভ করে। পিডিপির এই জয়কে ভারতের স্বস্তির নিঃশ্বাস বলে আখ্যায়িত করা হয়। এরপর পূর্ববর্তী সরকার পদক্ষেপ বাতিল করে আবারও ভারত ভুটান সম্পর্ক আগের নিয়মে চলবে বলে ঘোষণা করে। বৈদেশিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও ভুটানের ওপর ভারতের অভিভাবক সুলভ আচরণ ছিল চোখে পড়ার মতো, কারণ ভুটানের পররাষ্ট্রনীতি সরাসরি ভারতের সঙ্গে সম্পর্ক যুক্ত। অন্য কোনো দেশের সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ভারতের অনুমতি নিতে হয়। এমনকি জাতিসংঘের প্রধান 5টি দেশের সঙ্গে ভুটানের এখনো কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি। 2007 সালে ভারত ভুটানের মধ্যেকার চুক্তিটি আবারও নতুনভাবে স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয় এখন থেকে ভুটান বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের মুখাপেক্ষী হবে না। কিন্তু সেটি কতটা বাস্তবায়িত হয়েছে সেটাই সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে ভুটান চীনের মধ্যকার সীমানা সমস্যার সমাধান নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা শুরু হলেও ভারতের বাধার মুখে তা বাস্তবায়িত হয়নি। কিন্তু চীন বরাবরই চেষ্টা করছে ভুটানের সঙ্গে সকল সমস্যা সমাধান করতে, কারণ চীনের কাছে এখন ভুটান একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসাবে বিবেচিত। সম্প্রতি বেজিং এবং থিম্পুর মধ্যে বেশ কিছু চুক্তি নিয়ে আলোচনা চলছে, আর যার ফলে ভারত উদ্বেগ প্রকাশ করে। কারণ ভুটানের সঙ্গে যদি চীনের সম্পর্ক ভালো হয় তবে ভারত দেশটির ওপর থেকে তার একচ্ছত্র আধিপত্য হারাবে। শুধু অর্থনৈতিক নয়, ভৌগোলিক এবং কূটনৈতিকভাবে ভারত বেশ কিছু সমস্যার সম্মুখীনও হবে। যদি ভুটান শেষ পর্যন্ত চীনের বলয়ে চলে যায় তবে তা ভারতের জন্য একটি বড় হুমকি। শুরু থেকেই ভুটানের প্রতি ভারতের এমন বিশেষ সম্পর্কের পিছনে ভৌগোলিক, কূটনৈতিক ও রাজনৈতিক কারণগুলি ভূমিকা রয়েছে, যার জেরে কৌশলগতভাবে ভারত বিভিন্ন সামরিক, প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ বিষয়ে অবদান রেখেছে। তবে এখন দেখার এই দুই দেশের মধ্যে আর কতদিন এই বিশেষ সম্পর্ক বজায় থাকে। ভুটান যে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে চাইছে তা এখন ক্রমশ স্পষ্ট। এই পরিস্থিতিতে ভারতের পরবর্তী পদক্ষেপই বা কি হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ ডিজিটাল।